প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমে জানাচ্ছি সুস্বাগতম আমার ক্লাসে। এবং এর আগে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের উপরে। সে বরাবর মতো প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে আমি উপস্থিত হয়েছি। প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ে আমরা ধারাবাহিকভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি করতেছিলাম। আজকে অ্যাডজাস্টিং এন্ট্রি আমি শেষ ক্লাসটা করব। আশা রাখি যে ক্লাসগুলো করা হয়েছে সেই ক্লাসগুলো তোমরা করে অবশ্যই অঙ্কগুলো শিখে নিয়েছো। তো আজকে আমি গতানুগতিকভাবে আগের অঙ্কগুলোর মধ্যে একটা অঙ্ক এবং নতুন যে আরও অ্যাডজাস্টিং হতে পারে, কিভাবে হতে পারে সেটাও আমরা ইনশাল্লাহ আজকে শিখে নেব। তো ঠান্ডার কারণে আমার গলাটা একটু বসে গেছে, হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। তবুও স্যার একটু চেষ্টা করবা, স্যারেরটা একটু চিন্তা ভাবনা করে একটু ভালো মতো বুঝে নিতে। যাই হোক, আমার অঙ্ক করার প্যাটার্ন বা পদ্ধতিগুলো তোমরা অলরেডি বুঝে গেছো। আমি আসলে অঙ্কগুলো কীভাবে করি, প্রথমে অঙ্ক একটা বোর্ডে উঠাই, দেন আমি সেই অঙ্কটা সলভ করার চেষ্টা করি। তো আজকে আমরা এইখানে দুইটা অঙ্ক করব এবং দুইটা অঙ্ক ইনশাল্লাহ সমাধান দিব, এবং এটা দ্বারা আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি আমরা সমাপ্ত করব। পরবর্তী পর্যায়ে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আবার শুরু করব। তো এটা আমাদের ক্লাসটা দেখা যাচ্ছে যে প্রতি রবিবার আমরা কিন্তু সাপ্তাহিকভাবে প্রতি রবিবার ক্লাসগুলো পোস্ট করে থাকি প্রিন্সিপাল অ্যাকাউন্টিং। তোমরা যদি একটু খেয়াল করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে ক্লাসগুলো প্রতি রবিবার কিন্তু একটা করে ক্লাস প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের উপর যায় এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো যাচ্ছে। তোমরা একটু খেয়াল করে দেখবা যে ক্লাসগুলো কোন টপিকস বা কোন কোন বিষয়ের উপর হচ্ছে। তো যেহেতু আজকে হলো 13 তারিখ, 13/12/2020, আমরা করব কি? আমরা করব হলো অ্যাডজাস্টিং এন্ট্রি। প্রথম ছোট্ট একটা অঙ্ক করব। আসলে অঙ্কটা ছোট্ট হলো, আসলে এতটা ছোট্ট না, অঙ্কের মধ্যে বোঝার অনেক কিছু আছে। আমার মনে হলো যে আসলে এই অঙ্কটা সমাধান করে দেওয়া উচিত। দ্যাটস ওয়াই আমি আসলে এই অঙ্কটা সমাধান করতে চাচ্ছি। যে এই অঙ্কটা আসলে সমাধান না করলে আমার কাছে মনে হতো যে আসলে অঙ্কগুলো সঠিকভাবে সমাধান করা হলো না, কারণ এই অঙ্কটা অনেকেরই বুঝতে একটু সমস্যা হয়। তো সেই অঙ্কটা আমরা ওকে, তাহলে আমরা বললাম যে যে অঙ্কটা আমরা করব, ছোট্ট একটা অঙ্ক আমরা করব। The trial balance of Sunflower Limited are as follows. সার্ভিস রেভিনিউ উপরে একটা কাজ করি, একটা ডেট দিয়ে দিই, তাহলে আসলে অঙ্কটা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কি। জানুয়ারি 31, 2020, 30 সার্ভিস রেভিনিউ টাকা 50,000, প্রিপেড ইন্স্যুরেন্স টাকা 10,000, নোটস পেবেল টাকা 40,000, আনআর্নড রেভিনিউ টাকা 80,000,
analysis reveals the following additional data prepaid insurance is of a 2 years policy. The notes payable is a 6 months 10% note issued on January 1, 30. Seven customer paid for the company's six months service package of টাকা 18,000 beginning in January. This customer were serviced in January. Sunflower Limited rendered other customer but unbilled at January 31, 30. Total টাকা 7। Prepare the adjustment. এই একটা অঙ্ক, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের প্রতি বছর মনে হয়, এবং প্রতি বছর মনে হয় এই অঙ্কটা আসবে এমন একটা অঙ্ক, কিন্তু কোনো কোনো বছর আসে, কোনো কোনো বছর আসে না। তো এই অঙ্কটা আমি চাচ্ছি যে অবশ্যই করে দিতে, কারণ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, না করলেই নয়। তো আমরা অঙ্কটা যখন করব, আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি ঘরটা আমরা কাটি। তো আমরা লিখলাম Sunflower Limited ওকে নাম্বারিং দিয়ে আমরা লিখি, এটা আমরা লিখি ডেট
দেন এখানে আমরা লিখি অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন লিখি। যদিও আমি অ্যাডজাস্টিং এন্ট্রি এক্সপ্রেশন এগুলো লিখি না, কীভাবে লিখতে হয় সেই প্রসেসটা আমি দেখিয়ে দিয়েছিলাম, তো সেইভাবে লিখলে আমাদের ভালো। তো প্রথমে আমরা আসি, বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ অফ এ 2 ইয়ার্স পলিসি। 2 বছরের জন্য একটা প্রিপেইড ইন্স্যুরেন্স করা হয়েছে বা একটা ইন্স্যুরেন্স বা বীমা করা হয়েছে। এখন কথাটা হলো অঙ্কটা কিন্তু 1 মাসের, জানুয়ারি 31, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। তা অঙ্কটা যেহেতু 1 মাসের, তা আমাদের 1 মাসেরই সব কাউন্ট করতে হবে, এটা বড় একটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমাদের বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ অফ 2 ইয়ার্স পলিসি, কিন্তু অঙ্ক 1 মাসের হওয়ার কারণে আমাদের কি করতে হবে, 1 মাসে টাকাটা বের করতে হবে। অঙ্কটা কয় বছরের পলিসি বলছে, 2 বছর। 2 বছর আমরা বলতে বুঝি যে 12 12 24 মাসের টাকা দেয়া আছে, কিন্তু আমাকে বের করতে হবে 1 মাসের টাকা। তা আমি বলছিলাম অঙ্কের মধ্যে যখন প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে সেটাকে আমরা প্রসেস করে কি করব, প্রসেস করে আমরা উল্টা লিখব, অর্থাৎ খরচের জাবেদা দিব। তা খরচের জাবেদা যদি আমরা দেই তাহলে খরচটা আগে চলে আসবে, ইন্স্যুরেন্স এক্সপেন্স হবে ডেবিট, আর প্রিপেইড ইন্স্যুরেন্স হবে ক্রেডিট। প্রিপেইড ইন্স্যুরেন্স হবে ক্রেডিট। এখন টাকার পরিমাণ কত, টাকার পরিমাণ দেওয়া ছিল হলো টোটাল 10,000। এই টাকাকে 24 দিয়ে ভাগ দিতে হবে। কেন 24 দিয়ে ভাগ দিব, একটু আগে বলছি যে টাকাটা আমাদের বের করতে হবে 1 মাসের, কারণ অঙ্কটা হলো 1 মাসের অঙ্ক। দ্যাটস ওয়াই এটা যদি আমরা 24 দিয়ে ভাগ দিই তাহলে টাকার পরিমাণ আসে হলো 417। আবার অনেকে বলে স্যার 24 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ হবে না, 1 মাসের 1 দিয়ে গুণ দেওয়াও যায় না, দেওয়াও যায়, তাই একই কথা। এবার আসি হলো দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নাম্বার বলছে দ্য নোটস পেবল ইজ 6 মান্থ 10% নোট ইস্যুড অন জানুয়ারি 1। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই অঙ্কটার মধ্যে সবাই যে ভুলটা করে সেই ভুলটা আমি আগে দেখাই। এখানে দেয়া আছে 6 মান্থ নোটস পেবল, এই নোটটার নামই হলো 6 মাসের নোট, অর্থাৎ এই 6 মাস দিয়ে কিন্তু কোনো কাজ নেই। আমরা বুঝে ফেলি 6 মাস দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা একটা ভুল। কারণ আমি যখনই 10% এর কাজটা করে ফেলবো তখন স্যার মনে রাখতে হবে, যখনই কোনো ইন্টারেস্টের টাকা পার্সেন্টেজ বা ডেপ্রিসিয়েশন টাকা পার্সেন্টেজ করে বের হয়, অলওয়েজ 1 বছর টাকা বের হয়। এখানে মাস এই নামই হলো 6 মাস মেয়াদি নোট, 6 মাসে এখানে কোনো কাজ নাই। তাহলে নোটস টোটাল টাকার পরিমাণ দেওয়া ছিল হলো 40,000। আর আমরা জানি ইন্টারেস্ট যেহেতু এক্সপেন্স এখানে হচ্ছে, ইন্টারেস্ট এক্সপেন্সে যাবে তা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। ইন্টারেস্ট পেবেল এটা হলো যাবে না। এখন কথাটা হলো কয় পার্সেন্ট ছিল জানো, 40,000 টাকার উপরে 10%। তা আমি বললাম যখনই পার্সেন্টেজটা করা হবে 1 বছর টাকা বের করতে হবে, কিন্তু আমাদের অঙ্কটা কয় মাসের, অঙ্কটা হলো 1 মাসে। দ্যাটস ওয়াই 12 দিয়ে ভাগ দিলে আমাদের টাকার পরিমাণটা আমরা পেয়ে যাব, টাকার পরিমাণটা আসলে হলো 333 টাকা। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো। এবার খুবই গুরুত্বপূর্ণ যে অ্যাডজাস্টিং এন্ট্রি ছিল, এটা অনেকের বুঝতে সমস্যা হয়। বলছে 7 কাস্টমার, কয়জন কাস্টমার, 7 কাস্টমার paid for the company 6 month service package of 18,000 beginning in January. This customer served in January. আচ্ছা, 7 জন কাস্টমার টাকা কয় মাসের জন্য বলছে, 6 মাসের জন্য। কত টাকা বলছে, 18,000 টাকা বলছে। তাহলে এই টাকাটা 7 জন কাস্টমারের কাছ থেকে 6 মাসের জন্য টাকাটা কি করবে, পাবে। এখন আমরা জানি যখন অগ্রিম সেবায় থাকে, অগ্রিম সেবায় বা আমরা এটাকে ইংলিশে বলি আনার সার্ভিস রেভিনিউ, অনেকে আমাদের বলে আনার সার্ভিস মানে হলো অনাদায়ী। এটা অনাদায়ী, এটা অনুপার্জিত। অনুপার্জিত বলতে অনেকে অনাদায়ী বলে, আসলে তা নাই। অনুপার্জিত মানে স্যার অগ্রিম। তা আমরা অগ্রিম যখন সেবাটা পেয়ে যাব তখন কিন্তু স্যার দায় কমে যায়, আর দায় কমলে আমরা জানি দায় কমলে দায় আমাদের ডেবিট হয়ে যায়, অর্থাৎ দায় হ্রাস হলে আমাদের কি হয়ে যায়, ডেবিট। তাহলে আনান সার্ভিস রেভিনিউ ডেবিট, আনান সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন টাকার পরিমাণটা কিভাবে বের করবো সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কত হাজার টাকা দিয়ে আছে, 18,000 টাকা দিয়ে আছে।
এখন এই 18,000 টাকা কয় মাসের জন্য বলছে? 6 মাসের জন্য বলছে। তাহলে আমরা 6 দিয়ে ভাগ দিই। আর কয়জন কাস্টমার ছিল? 7 জন কাস্টমার। তাহলে 7 দিয়ে গুণ করলে আমরা 7 জনের টাকা পেয়ে যাবো। তাহলে 6 দিয়ে 3 6 18 21,000 টাকা এখানে আসবে। তাহলে 21,000 টাকা আমাদের আসলো। এবার আসো নাম্বার 4। নাম্বার 4 আমাদের বলছে সানফল লিমিটেড রেন্ডার আদার কাস্টমার বাট আনবিল। আনবিল যখনই বলে টাকাটা এখনো পাওয়া যায়, টাকাটা না পাওয়া গেলে সেবার সাথে সবসময় আমি একটা কথা বলে থাকি, সেবার সাথে সবসময় অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে সম্পর্ক। তাহলে এটা যাবে দেওয়া হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর হবে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকার পরিমাণ তো বলে দিছে কত? 7,000। এখন এই অঙ্কটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। ছোট্ট একটা অঙ্ক, কিন্তু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তুমি অঙ্কটা বুঝছো। তো 7 কাস্টমার বিষয়টা আমি আরো একবার বলি। 7 কাস্টমার 7 জন কাস্টমার, 7 জন কাস্টমার টাকা হলো 18,000 টাকা কয় মাসের জন্য? 6 মাসের জন্য। তো অঙ্কটা আমার 1 মাস। আমি যদি 6 দিয়ে ভাগ দেই তাহলে 1 মাসের টাকা পাবো। কিন্তু কাস্টমার কয়জন? 7 জন। 7 দিয়ে গুণ করলে তোমরা 7 জন টাকা পাবে। তো অর্থাৎ 7 জনের টাকাটা আমি 1 মাসের টাকাটা আমি নিয়ে নিয়েছি, অগ্রিম নিয়ে নিয়েছি। সেই অগ্রিম নিলেই তাহলে আমার চেষ্টা হলো কি, সেবা তুমি যদি একটা কখন না দাও, সেবা না দিলে সেটা আমাদের অনাদায়ী সেবা বলতে পারি, বা সেবা দেওয়া নাই কিন্তু টাকাটা নিয়ে নিছে, সেটা হলো এরকম, যেটা হলো অগ্রিম সেবায় বলে। তা অগ্রিম সেবায় আমি যখন নিছি তখন আমাদের কি হয়ে যাচ্ছে? ডেবিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা আরো একটা অঙ্ক করব, যে অঙ্কটা আমি বলেছিলাম যে অঙ্ক দিয়ে আমরা অঙ্ক শেষ করব এই অধ্যায়ে। পরবর্তী পর্যায়ে আমরা নতুন অধ্যায়ে যাব। আচ্ছা, তো আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করলাম। অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো থেকে আমরা ক্লোজিং এন্ট্রি এবং রিভার্সিং এন্ট্রি কিভাবে করা হয় সেটাও কিন্তু আমরা করেছি। এখন আমার যে কথাটা বলতে চাচ্ছিলাম যে অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে আবার কিছু এন্ট্রি আছে কোনো নিচে অ্যাডজাস্টমেন্ট নাই, তবুও করতে বলে অ্যাডজাস্টিং এন্ট্রি করো। যদি সেরকম থাকে তাহলে কি করতে হবে? সেই কাজটাই আমরা এখন করব। যে এরকম অঙ্ক কিন্তু পরীক্ষা হলে আসতে পারে যে কোনো কিছু নাই, বলতেছে অ্যাডজাস্ট এন্ট্রি করো, তাহলে কি হয়? সেই অঙ্কগুলোই আমরা এখন করব। তো এরকম অঙ্ক থাকলে আমরা কিভাবে করতে হয় সেটা আমরা বলি। দা ফলোইং is the adjusting and unadjusted variance unadjusted variance of Tandim Company as on December 2014.
প্রথমে আছে ধরুন ক্যাশ, টাকার পরিমাণ দিয়ে আছে 40,000। তারপরে আছে অ্যাকাউন্টস রিসিভেবল, 7,000, 9,000। প্রিপেইড ইন্স্যুরেন্স, 6,500, 3,000। সাপ্লাইস 5,000, 2,000। ইকুইপমেন্ট 60,000, 60,000। accumulated depreciation equipment দেয়া আছে 1500। তারপরে দেয়া আছে নোটস পেবল, 30,000। তারপরে দেয়া আছে অ্যাকাউন্টস পেবল, 15,000, 15,000। তারপরে দেয়া আছে স্যালারিজ পেবল, দেয়া আছে 2,000। তারপরে দেয়া আছে ইন্টারেস্ট পেবল, 1,000। দেন earned rent revenue, 5,500, 4,000। ক্যাপিটাল 70,000। ড্রয়িংস 2,000, 2,000। স্যালারিজ এক্সপেন্স 2,000। রেন্ট রেভিনিউ 1,500। depreciation expense 15,000। supplies expense 3,000। interest expense 1,000। insurance expense 3,500। অনেক সময় যোগফলগুলো লেখা থাকে, তো যোগফলগুলো লেখা থাকে এরকম থাকে 1,20,500, 1,20,500। অর্থাৎ এই দুটো সমান থাকে, ওই দুটো সমান থাকে।
যোগফল থাকলেও হয়, না থাকলেও হয়, আসলে যোগফলকে কোনো এই অঙ্ক ইফেক্ট করবে না, তবুও আমি লিখে দিলাম। ওকে, এখন এই অঙ্কগুলো থেকে নিচে বলে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি। এখন এই অঙ্কগুলো থেকে আমরা যখন তো এরকম একটা অঙ্ক উঠাই দিয়ে পরীক্ষা হলে বলে যে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং। এখন এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো যখন করতে হয় দেখা যাচ্ছে যে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, করবো কিভাবে? খুবই সহজ একটা কৌশল আছে, সেই কৌশলটাই আমি আসলে দেখা দিব যে আসলে এটা কিভাবে করতে হয়। অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এখন এই অঙ্কটা আমরা করব। আমি আগে বলছি যে এই অঙ্কটা কিন্তু নিচে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না, কিন্তু আমরা একটা সুন্দর একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুসারে আমরা করে ফেলব। প্রসেসটা কি সেটা আমি একটু নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছি, তো আমরা জানি যে আসলে কোনটার সাথে কোনটার অ্যাডজাস্টমেন্ট হয় সেগুলো কিন্তু সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে। তারপরও আমি আরেকটু প্রসেস বলতে দেখি। প্রথমে ক্যাশ, আমাদের আনঅ্যাডজাস্টমেন্ট যেটাকে আমরা বলি অসমন্বিত, অ্যাডজাস্টমেন্ট যেটাকে আমরা বলি সমন্বিত। ক্যাশের টাকা দেখি ডেবিট দিকে এখানে, ডেবিট দিকে এখানে টাকার পরিমাণ কিন্তু সেম, তার মানে এটার কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। অ্যাডজাস্টমেন্ট সেই এন্ট্রিগুলোর হবে যেটার দুই দিকে টাকার পরিমাণ অসমান, মনে রাখতে হবে, যেটা দুই দিকে টাকার পরিমাণ অসমান সেটারই আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এবং ক্যাশের এই জন্য কোনো ঝামেলা হবে না। অ্যাকাউন্ট রিসিভেবল খেয়াল করি, অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আছে ৭০০০, এইখানে আছে হলো ৯০০০। এই দুটো পার্থক্য কত হয়? ২০০০। তার মানে এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট হবে। এখন আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্ক কার থাকে? একটা সেবার সাথে সম্পর্ক থাকে। তাহলে দেখতে হবে এরকম সেবায় কত আছে যেটা পার্থক্য ২০০০, সেটার সাথে আমাদের একটা সম্পর্ক খুঁজে বের করতে হবে। খুবই মজার বিষয়। তাহলে আমরা একটু খেয়াল করি যে এরকম সেবার সাথে সম্পর্ক আছে, এখানে অঙ্কের মধ্যে কোন সেবায় আছে কিনা সেটা আমরা একটু খেয়াল করি যে কত আছে। এই যে দেখা যাচ্ছে রেন্ট রেভিনিউ দেয়া আছে, কি দেয়া আছে? রেন্ট রেভিনিউ ২০০০ টাকা দেয়া আছে। আর কোন সেবা একটু মিসিং করবে কিনা আমি একটু খেয়াল করে। হ্যাঁ, আমাদের একটা জিনিস মিসিং করছে, সেটা আমরা একটু লিখে দিই। আসলে দ্রুততার কারণে একটা জিনিস আমাদের মিসিং করছে, সেটা আমরা একটু লিখে দিই। সার্ভিস রেভিনিউ, এটা অ্যাকচুয়ালি ২০০০ টাকা হয়। তো সার্ভিস রেভিনিউ ২০০০ টাকা তো আসলে এখানে হওয়ার কথা না, কারণ এটা আমাদের কি, এটা হলো আমাদের একটা আয় আমাদের ক্রেডিট হয়, সেই ক্রেডিট পাশে যাবে। আর এখানে আমাদের যেটা ছিল সাপ্লাইস এক্সপেন্স, ওকে না। তাহলে দেখা যাচ্ছে সার্ভিস রেভিনিউ এখানে ২০০০ টাকা এবং এই দুইটার পার্থক্য হলো ২০০০ টাকা। তাহলে দেখা যাচ্ছে সার্ভিস রেভিনিউ কোন দিকে আছে? ক্রেডিট দিকে। আর অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কি হয়? ডেবিট হয়। তার মানে যেটা আমরা খুব সহজে পেয়ে গেলাম, এটা যাবে দেওয়া হবে হলো অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট এবং সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ হলো ২০০০। দেন পরবর্তী পর্যায়ে আমরা দেখব প্রিপেড ইন্স্যুরেন্স। এই যে প্রিপেড ইন্স্যুরেন্স দেয়া আছে ৬৫০০, দেয়া আছে ৩৫০০। কত টাকা পার্থক্য? পার্থক্য হলো ৩৫০০। আর আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স সম্পর্ক কি? অ্যাডজাস্টমেন্টে
ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে আমরা খেয়াল করি এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে কত ৩৫০০ টাকা। তাহলে খুবই সহজে আমরা বুঝে ফেলতে পারি যাবে এটার সাথে এটা সম্পর্ক। তাহলে এটা যাবে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রিপেইড ইন্স্যুরেন্স টাকা পার্থক্য ছিল ৩৫০০। খুবই সহজ। এখন অনেকে প্রশ্ন করে স্যার কিভাবে বুঝলাম যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে? এই যেটা খেয়াল করি না, এটা দিয়ে আমরা বুঝবো যে ইন্স্যুরেন্স এক্সপেন্স কোন দিকে আছে, এখানে ডেবিট দিকে আছে। তাহলে এটা আমাদের হবে হলো তাহলে ডেবিট। দেন পরটা সম্পর্ক আমরা বের করি। পরে দেয়া আছে হলো সাপ্লাইস এক্সপেন্স বা সাপ্লাইস দেয়া আছে ৫০০০ থেকে ২০০০ বাদ দিয়ে পার্থক্য থেকে হলো ৩০০০। এইখানে আমাদের একটা সাপ্লাইস এক্সপেন্স দেয়া আছে কত পার্থক্য ৩০০০। খুবই সহজে আমরা বুঝতে পারলাম যে সাপ্লাইয়ের সাথে সাপ্লাইস এক্সপেন্সের সম্পর্ক যাবে হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট আর হলো সাপ্লাইস ক্রেডিট। টাকার পরিমাণ ৩০০০। খুবই সহজ অঙ্ক, একটু মনোযোগ সহকারে বুঝতে হবে বিষয়টা কি। এবার খেয়াল করি ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের কিন্তু কোনো টাকার ব্যবধান নাই, তার মানে এটারও কোনো জার্নাল হবে না। তাহলে জার্নাল হয় কোনগুলো? জার্নাল হবে সেই এন্ট্রিগুলো যেটা টাকার পার্থক্য থাকবে। দুইটা টাকার অ্যামাউন্ট যদি আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেবল যদি মিল থাকে তাহলে সেটা কিন্তু জাবেদা হবে না। এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা ক্রেডিট দিকে টাকা দিয়ে আছে 1500, আর আমরা জানি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মানে পুঞ্জীভূত অবচয়। এর সাথে সম্পর্ক হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যে টাকার পরিমাণ দিয়ে আছে হলো 1500 টাকা। তাহলে অবশ্যই এটা আমাদের জাবেদা হবে, কারণ যে কোনো এক সাইডে থাকলে সেটারও স্যার আমাদের জাবেদা হয়, এটা মনে রাখতে হবে। তাহলে এটা জাবেদা হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা হলো ইকুইপমেন্টের উপরে ধরা হয়েছে, ইকুইপমেন্ট। তো টাকার পরিমাণ কত হবে? টাকার পরিমাণ আমরা দেখলাম হলো টাকার পরিমাণ হবে হলো 1500। দেন আমাদের খেয়াল করতে হবে আর কি আছে, নোটস পেবেল। নোটস পেবেল টাকার পরিমাণ 3000, 30000, 30000, এটার কোনো জার্নাল হবে না। অ্যাকাউন্টস টাকার পরিমাণ 15000, 15000, এটার কোনো জার্নাল হবে না, কারণ আমার মনে রাখতে হবে যেটাই টাকার পরিমাণ পার্থক্য থাকবে সেটার আমাদের জাবেদা হবে, অথবা একদিকে টাকার পরিমাণ থাকলে সেটার আমাদের জাবেদা হবে। তারপরে আছে স্যালারিজ পেবেল। স্যালারিজ পেবেল টাকার পরিমাণ 2000, তারপরে অবশ্যই অঙ্কের মধ্যে একটা স্যালারিজ এক্সপেন্স থাকবে। এই যে স্যালারিজ এক্সপেন্স দেয়া আছে টাকার পরিমাণ কত 2000 টাকা, তাহলে এই স্যালারিজ এক্সপেন্সের টাকার পরিমাণ জাবেদা হবে। এটা আপনার কাছে হলো ড্রয়িংস 2000, এটা আমরা লিখেছিলাম ড্রয়িংস। আর স্যালারি এক্সপেন্সের টাকার পরিমাণ হলো এইটা। তাহলে জাবেদা হবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেবেল ক্রেডিট। টাকার পরিমাণ 2000। ওকে, ডান। খুবই সহজে আমরা বের করে ফেললাম। এবার দেখব ইন্টারেস্ট পেবেল। এটারও স্যার জাবেদা হবে, কারণ একদিকে টাকার পরিমাণ আছে, আর আমরা যদি ইন্টারেস্ট পেবেল সম্পর্ক অবশ্যই ইন্টারেস্ট এক্সপেন্স, এটা টাকার পরিমাণ 1000 টাকা। তাহলে উভয় দিকে টাকার পরিমাণ আমাদের ডেবিট ক্রেডিট সেম আছে, তাহলে এটার জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। টাকার পরিমাণ 1000 টাকা। খুবই সহজ। দেন আনআর্নড রেন্ট রেভিনিউ, এই যে আমাদের টাকার পরিমাণ কত আছে, আনআর্নড রেন্ট রেভিনিউ 5500 আর হলো 4000 টাকা। তার পার্থক্য কত? পার্থক্য হলো 1500। আর আমরা জানি আনআর্নড রেন্ট রেভিনিউ সম্পর্ক হবে কার, অবশ্যই একটা রেন্ট রেভিনিউ থাকবে। সেই রেন্ট রেভিনিউ টাকার পরিমাণ কত, এই যে দেয়া আছে টাকার পরিমাণ, তাহলে 5000 থেকে 5500 আমরা টাকার পরিমাণ পার্থক্য করলে আমাদের টাকার পরিমাণ চলে আসে হলো কত, আনআর্নড রেন্ট রেভিনিউ আর রেন্ট রেভিনিউ এখানে সরি রেন্ট রেভিনিউ টাকা পেইড দিকে থাকবে এই টাকাটা। তাহলে জাবেদা হবে আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট।
ওকে, তাহলে আমরা অঙ্কটা দেখে বুঝতে পারতেছি যে অঙ্কটা আমরা কিভাবে করতে হয়। অর্থাৎ প্রথমে দেখতে হবে টাকার পরিমাণ দুই সাইডে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে সেটার কোনো চাপে দেওয়া হবে না। দেন আমাদের খুব গুরুত্বপূর্ণ, টাকার পরিমাণ অমিল আছে এবং কত টাকা অমিল আছে দেখা যাচ্ছে। দেখো এখানে টাকার পরিমাণ কিন্তু 2000 টাকা অমিল ছিল, অ্যাকাউন্টে ছিল। আমাদের একটা ধারণা রাখতে অ্যাকাউন্ট কার সম্পর্ক হতে পারে, আয়ের সম্পর্ক হতে পারে। এই কারণে আমাদের সার্ভিসের মধ্যে টাকা পড়েছিল 2000। এই যে 2000 টাকা ডেবিট এবং কি টাকা পড়ে মিলে যাচ্ছে, এরকম যখন সম্পর্কগুলো আমরা ক্রিয়েট বা তৈরি করতে পারবো, তখনই অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে এবং অঙ্কগুলো এইভাবেই করতে হয়। তো এইরকম অঙ্ক তোমাদের বইয়ে অসংখ্য দেয়া আছে, অনেকগুলো অঙ্ক দেয়া আছে এবং এই অঙ্কগুলো কিন্তু বোর্ডেও আসছে কয়েকবার করে। তো এই অঙ্কগুলো আমাদের করতে হবে। এখন এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করে ইনশাল্লাহ এই অঙ্কগুলো সম্পর্কে আরও ধারণা পাওয়া যাবে। আশা করি তোমরা আমার অ্যাডজাস্টমেন্টের ক্লাসগুলো সবাই শুরু থেকে মনোযোগ সহকারে দেখছো, আর যাদের ক্লাসগুলো মিস করছে তারা অবশ্যই দেখে নিবা ইনশাল্লাহ। এই ক্লাসগুলো দেখলে এবং সেই অনুসারে বাসায় যদি তোমরা অনুসরণ করো তাহলে আসলে কোনো সমস্যা থাকার কথা না। আর সমস্যা যদি হয় সেজন্য তো আমি অবশ্যই আছি, তোমরা আমাকে নক করবা, কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আবার যদি ক্লাসটা কোনো প্রয়োজন হয় সেটাও ইনশাল্লাহ কমেন্ট করতে পারবো, সেই ক্লাসগুলো আমি আবার নেওয়ার চেষ্টা করব। তো বড় কথা এক কথা বলি যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা এবং প্রয়োজন না হলে ঘর থেকে বের না হয় ভালো। কারণ এখন আবার মহামারী আকারে করোনা ধরা দিচ্ছে। এই জন্য আমরা সবাই সঠিকভাবে চলাফেরার চেষ্টা করবো, সবাই সবার জন্য দোয়া করবো। ভালো থাকবা, সুস্থ থাকবা।